আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস নিয়ে, জহির রায়হানের আরেক ফাল্গুন। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে একটু ঢুকা যাক, দেখা যাক কি আছে এতে। তো গল্পটা শুরুই হচ্ছে একদম অন্যরকম একটা ছবি দিয়ে। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে মেঘ যেদিকে যাচ্ছে তার ঠিক উল্টো দিকে খালি পায়ে হেঁটে চলেছে সাদা শার্ট প্যান্ট পরা এক তরুণ। নাম তার মনিম। কিন্তু প্রশ্ন হলো, কেন সে এভাবে একা খালি পায়ে হাঁটছে? ব্যাপারটা কি? আর এই একটা প্রশ্ন, এটাই কিন্তু পুরো উপন্যাসের একেবারে কেন্দ্রে। আসলে মুনিমের এই খালি পায়ে হাঁটাটা শুধু তার একার ব্যাপার না, এর পেছনে আছে একটা বিশাল চেতনা, একটা প্রতিরোধ। তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, মানে কোন সময়টা এটা লেখা হয়েছিল। কারণ এটা শুধু একটা গল্প না, এটা বলতে পারেন হিস্ট্রির একটা জীবন্ত দলিল। তো আরেক ফাল্গুনের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এটাই বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস যেটা সরাসরি ভাষা আন্দোলনকে নিয়ে লেখা। আর লিখেছেন কে? জহির রায়হান, যিনি একাধারে একজন কিংবদন্তি লেখক এবং ফিল্মমেকার। তিনিই প্রথমবার ভাষা আন্দোলনের সেই আগুন, সেই আবেগ তাকে একটা উপন্যাসের মধ্যে ধরেছিলেন। আর এটা যে কি পরিমাণ অনুপ্রেরণা দিয়েছিল পরের প্রজন্মকে, তা বলে শেষ করা যাবে না। গল্পের সেটিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা ১৯৫২ সালের ঘটনা নিয়ে না, বরং তার ঠিক ৩ বছর পর ১৯৫৫ সালের। মানে আন্দোলনটা যে তখনও চলছিল, সেই সময়টাকে ধরা হয়েছে। আর পুরো গল্পটা মাত্র ৩ দিন আর ২ রাতের একটা খুব টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যায়। চরিত্র কারা? সব ইউনিভার্সিটি ছাত্রছাত্রী, একেবারে টকবগে তরুণ, নির্ভীক। আর লেখক জহির রায়হান তো নিজেই ভাষা আন্দোলনের একজন কর্মী ছিলেন, তাই না? ঠিক এই কারণেই তার লেখাটা এত জীবন্ত, এত বাস্তব মনে হয়। তাহলে প্রশ্ন আসে, ১৯৫৫ সালের এই তরুণেরা ঠিক কি করতে চেয়েছিল? তাদের মাথায় কি প্ল্যান ছিল? আসলে তাদের একটা বেশ গোছানো আর সাহসী পরিকল্পনা ছিল। ওদের প্ল্যানটা দেখুন। প্রথমত, বাঁশ আর কাগজ দিয়ে একটা শহীদ মিনার বানানো হবে। তারপর সেই মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হবে। ৩ দিন সবাই খালি পায়ে হাঁটবে, রোজা লাগবে। শোকের চিহ্ন হিসাবে সবাই কালো ব্যাজ পরবে, আর ২১শে ফেব্রুয়ারিতে তোলা হবে কালো পতাকা। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা কাজ কিন্তু একেবারে শান্তিপূর্ণ, কিন্তু কি অসম্ভব শক্তিশালী প্রতীকী তাৎপর্য বহন করে, তাই না? প্রত্যেকটা পদক্ষেপই যেন শহীদদের প্রতি সম্মান আর নিজেদের অধিকার আদায়ের একটা শপথ। আর এই পুরো আয়োজনের কেন্দ্রে কে? সেই মুনিম, এক আপোষহীন ছাত্রনেতা, এক গরিব বিধবা মায়ের ছেলে, যে সবসময় স্রোতের উল্টো দিকেই হাঁটে। সে শুধু একজন নেতা না, সে যেন ওই পুরো প্রজন্মের একটা প্রতিচ্ছবি, যার কাছে নিজের ব্যক্তিগত দুঃখকষ্ট দেশের জন্য সংগ্রামের সামনে কিছুই না। কিন্তু গল্পে শুধু রাজনীতি বা সংগ্রামই নেই। আরেক ফাল্গুনের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা হলো, এটা দেখায় যে এত বড় একটা বিপ্লবের মধ্যেও কিন্তু ব্যক্তিগত আবেগ, ভালোবাসা এসব হারিয়ে যায় না, বরং দুটো মিলেমিশে এক হয়ে যায়। এখানে মুনিমকে দেখুন, সে কিন্তু একই সাথে দুটো লড়াই লড়ছে। একদিকে রাজনৈতিক সংগ্রাম, সরকার মিছিল, স্লোগান সব বন্ধ করে দিয়েছে, পুরো প্রতিবাদটাকেই বেআইনি ঘোষণা করেছে। আর গণগ্রেফতারের ভয় তো আছেই। আবার অন্যদিকে তার ব্যক্তিগত জীবনেও ঝড়। একটা জন্মদিনের পার্টিতে খালি পায়ে চলে যায়, তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। এমনকি তার ভালোবাসার মানুষ ডলি, সেও লজ্জায় তাকে সবার সামনে প্রত্যাখ্যান করে, মুনিমের দেওয়া উপহার পর্যন্ত ফেরত পাঠিয়ে দেয়। ভাবুন একবার, একদিকে রাষ্ট্রীয় চাপ, আরেকদিকে ভালোবাসার মানুষের কাছ থেকে এইরকম প্রত্যাখ্যান। দুটো চাপ যেন তাকে একেবারে পিষে ফেলতে চাইছে। তো সব পরিকল্পনা, সব আবেগ, সব দ্বন্দ্ব, সব কিছু এসে জমা হলো ২১শে ফেব্রুয়ারির সকালে। অবশেষে এলো সেই দিনটা, চূড়ান্ত পরীক্ষার দিন। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করে। ২০ ফেব্রুয়ারির রাতটা কাটে চরম উত্তেজনা আর প্রস্তুতির মধ্যে দিয়ে। ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় হাজার হাজার ছাত্রছাত্রী এসে জড়ো হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সাহসের সাথে উড়িয়ে দেওয়া হয় কালো পতাকা। কিন্তু বেলা যত বাড়তে থাকে, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশের উপর হামলা চালায়, গুলি চালায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকাটা একটা রণক্ষেত্রে পরিণত হয়। আর সরকারি দমনপীড়ন যে কি ভয়াবহ পর্যায়ে গিয়েছিল, সেদিন ২৫০রও বেশি ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়। এই সংঘর্ষে মুনিম আহত হয়। তাকে আরও শত শত ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বাইরে থেকে দেখলে মনে হবে প্রতিবাদটা হয়তো হিংস্রভাবে দমন করা হয়েছে, আন্দোলন থেমে গেছে। কিন্তু এখানেই জহির রায়হানের মুনশিয়ানা।
তিনি দেখান যে শরীরের ওপর এই অত্যাচার আসলে ভেতরের আগুনটাকে, সেই চেতনাটাকে দমাতে পারে না, বরং আরও উস্কে দেয়। আর উপন্যাসের শেষটা, সেটা কিন্তু কোনো হতাশার গল্প বলে না, বরং একেবারে উল্টো, প্রচণ্ড এক আশার কথা বলে। কারাগারের সেই অন্ধকারের ভেতর থেকেই যেন এক নতুন ফাল্গুনের জন্ম হয়। আর ঠিক তখনই জেলে আহত মুনিমকে দেখতে আসে এমন একজন, যাকে হয়তো কেউই আশা করেনি, ডলি। তার হাতে একগুচ্ছ ফুল। ভাবুন, যে ডলি মুনিমকে সবার সামনে ফিরিয়ে দিয়েছিল, সেই ডলি সব ভয়, সব দ্বিধা পেছনে ফেলে ছুটে এসেছে জেলে। এই একটা মুহূর্তে এসে যেন মুনিমের ব্যক্তিগত ভালোবাসা আর দেশের জন্য তার লড়াই দুটো এক হয়ে যায়। ফলে জেলের ওই গেটটা আর পরাজয়ের চিহ্ন হয়ে থাকে না, ওটা হয়ে ওঠে একটা মিলিত ভবিষ্যতের, একটা অটুট প্রতিশ্রুতির প্রতীক। ডলির এই একটা পদক্ষেপে মুনিমের গ্রেফতার, তার সব কষ্ট যেন একটা বিজয়ের মুহূর্তে পাল্টে যায়। কারাগারটাই হয়ে ওঠে তাদের ভালোবাসা আর সংগ্রামের এক নতুন শুরুর জায়গা। গল্পের একেবারে শেষে আমরা ডেপুটি জেলারের গলায় শুনি একরাশ হতাশা আর বিরক্তি। তিনি বলছেন, উফ, এত ছেলেকে জায়গা দেব কোথায়, জেলখানা তো এমনিতেই ভর্তি। তার এই অসহায় কথাটা, এটা আসলে কি? এটা তো আসলে পুরো রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার একটা প্রতিধ্বনি, তাই না? আর ঠিক তখনই জেলারের ওই কথার জবাবে ছাত্রছাত্রীদের ভেতর থেকে ভেসে আসে সেই বিখ্যাত উত্তরটা, জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জাস্ট এই একটা লাইন, এটাই যেন পুরো উপন্যাসের মূল কথা। এটা ভয়কে জয় করার ঘোষণা। এটা পরিষ্কার জানিয়ে দেওয়ার যে দমন করে এই সংগ্রামকে শেষ করা যাবে না, বরং পরের ফাল্গুনে তারা আরও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। আর এই অবিশ্বাস্য আশার বাণী দিয়েই শেষ হয় আরেক ফাল্গুন।